হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি হৃদয় শীতল করা কোরিয়ান ভালোবাসার গল্প নিয়ে। ভালোবাসার মানুষটাকে কতবার হারিয়ে ফেলা যায়, আর প্রকৃতি তাকে কতবার ফিরিয়ে দেয় যে আপনার, সে কি সারা জীবন আপনারই? অনেক প্রশ্নের উত্তর আছে এই ভালোবাসার গল্পে। পুরো মুভিটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে মুভিটি শুরু করা যাক। 1994 সালের সুন্দর একটি সকাল। রেডিওতে একটি প্রোগ্রাম চলছিল আর ট্রাফিক আপডেট দেয়া হচ্ছিল। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম মিশু। মিশু একটা হাই স্কুলে পড়ে আর পাশাপাশি ওর বাবা মায়ের রেখে যাওয়া বেকারির শপটার দেখাশোনা করে। প্রতিদিনের মতো আজও মিশু সবকিছু গুছগাছ করছিল দোকানটাকে ওপেন করার জন্য। তখনই আমরা বাহিরে একটি স্কুল ইউনিফর্ম পরা ছেলেকে দেখতে পাই। ছেলেটি দোকানের মধ্যে ঢুকে তখন মিশু তাকে বলে, দোকান তো এখনো ভালোভাবে ওপেন হয়নি, আপনার কি জরুরি কিছু প্রয়োজন? ছেলেটি উত্তরে বলে, আমার একটি টফু প্রয়োজন। টফু হচ্ছে একটি কোরিয়ান খাবার। মিশু একটু খোঁজাখুঁজি করে জানায় তাদের দোকানে এখন টফু নেই। মিশু তখন ওই ছেলেটিকে একটি দোকান দেখিয়ে দেয়, যে দোকানে গেলে সে টফু পাবে। ছেলেটি বের হতে যাচ্ছিল, ঠিক তখনই রেডিওতে একজন বিখ্যাত আর্যের কণ্ঠ ভেসে আসে, যার নাম ছিল ইওয়েল। সকালের এই প্রোগ্রামটি ছিল ভালোবাসার মানুষদের জন্য, যেখানে একজন মানুষ তার ভালোবাসার মানুষকে নাম বলতো আর তাকে কোনো গান উৎসর্গ করত। ছেলেটি বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস নেয়। এরই মধ্যে দোকানে হিয়নজুন নামক একটি মহিলা চলে আসে। তিনি মিশুর বড় বোনের মতো। মিশুর বাবা মা বেঁচে থাকা অবস্থায় উনি এখানে কাজ করতেন, আর এখন মিশুর সকল খেয়াল রাখেন। মিশু হিনচুকে ছেলেটিকে কথা বলে। হিনচু ছেলেটিকে দেখা মাত্রই বলে, ওকে আমি চিনি, ও আজই জেল থেকে ছাড়া পেয়েছে। এই কথাগুলো যখন হচ্ছিল ততক্ষণে ছেলেটি টফু কিনে প্যাক করে দোকানের সামনে পার্ট টাইম চাকরির জন্য একটি নোটিশ ঝুলানো দেখছিল। এই দোকানে কাজ করার জন্য একজন লোক প্রয়োজন। ছেলেটি হাঁটতে হাঁটতে একটি মাঠের কিনারে এসে দাঁড়ায় আর নিচের দিকে তাকিয়ে অন্যদের খেলা দেখছিল। এই ছেলেটির ভালো নাম ছিল হিয়ন। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন রাতের বেলা আমরা ছেলেটিকে সেই রেস্টুরেন্টেই দেখতে পাই। সে এখানে এসেছে একটি কাজের জন্য, কারণ সকালবেলা সে নোটিশটি দেখেছিল। হোয়েনচু নামক সেই মহিলাটি হায়নকে জিজ্ঞেস করে, তুমি তো একজন স্টুডেন্ট, এখানে কাজ কিভাবে করবে? ছেলেটি হিয়নচুকে উত্তর দেয়, আমি স্টুডেন্ট ছিলাম, এখন আর নেই। এরই মাঝে ছেলেটি নিচ থেকে কাজ করছিল। আমি শুনেছি তুমি জেল থেকে বের হয়েছো, তুমি জেলে কেন গেছিলে? ছেলেটি উত্তর দেয়, এ বিষয়ে এখন আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমি শুধু এখানে কাজ করতে যাচ্ছি। মিশু আর হিয়নচুর ছেলেটিকে পছন্দ হয়, তাই তারা ছেলেটিকে কাজে রেখে দেয়। পরদিন থেকে শুরু হয় মিশু আর বেকারিতে এই ছেলেটির নতুন কর্মজীবন। প্রথম দিন থেকেই ইয়নচু ছেলেটিকে ট্রফি বলে ডাকে, কারণ ছেলেটার ট্রফি অনেক পছন্দ ছিল। হিয়নচু তখন ছেলেটিকে জিজ্ঞেস করে, আচ্ছা টপু, তোমার জেলের জীবনের গল্প আমাদের শোনাও। কিন্তু ইয়ং নামের ছেলেটি চুপ করে থাকে। তখন হিয়নচু নামক মহিলাটি তাকে বলে, আচ্ছা তোমার কষ্ট লাগলে বলার দরকার নেই। হিয়ন কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর সে নিজ থেকেই বলতে শুরু করে, প্রত্যেকদিন সকাল 9টায় আমাদেরকে খাবার দেয়া হতো। রেডিওতে তখন সংবাদ চলতো, বসে বসে সেই সংবাদ শুনতাম। খাবার শেষ হয়ে যেত আর রেডিওর সংবাদও শেষ হয়ে যেত, আর তখন বুঝে যেতাম 9:50 বাজে। প্রত্যেক দিনই একই রুটিনে আমি সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করতাম, যেন এই জেল থেকে আমি তাড়াতাড়ি মুক্তি পাই। তো কোনো কিছুই ঘটতো না। তাই একসময় দোয়া করতে শুরু করলাম, যেদিন জেল থেকে বের হব তারপর যেন আমার সাথে নতুন কিছু ঘটে। জেল থেকে মুক্তির পর গতকাল সকালবেলা যখন এই দোকান থেকে বের হচ্ছিলাম, তখন রেডিওতে প্রতিদিন শোনা সংবাদ শেষে নতুন একটি অনুষ্ঠান শুরু হয়েছিল, যেটা কিনা ভালোবাসার মানুষদের নিয়ে। তাই এইভাবে আমার খুশি লাগছিল যে আমার দোয়া কবুল করেছে। আমি জেল থেকে বের হওয়ার পর আমার জীবনে নতুন কিছু ঘটেছে।
তখন মিশুও বলে, এই জন্যই গতকাল তুমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলে। ছেলেটি বলে, হ্যাঁ। এরপর থেকে ছেলেটির দিন ভালোই কাটছিল। সে ধীরে ধীরে বেকারির সকল কাজ শিখে নিয়েছিল। ইয়ং দেখতে খুব সুন্দর ছিল, তাই স্কুল পড়ুয়া মেয়েরা বারবার আসতো বেকারিতে শুধুমাত্র তারই জন্য। আর এই বিষয়টা যখন মিশু লক্ষ্য করে, সে মনে মনে অনেক জ্বলতে থাকে। সে ওই মেয়েদের একটি ঝাড়ি দিয়ে দেয়। এভাবেই এই বেকারিতে চলতে থাকে এই তিনজন মানুষের জীবন। তারা এখন অনেকটা পরিবারের মতো। কিন্তু হিয়ন এখনও মিশুকে ম্যাম বলে, কারণ সে তো দোকানের মালিক। তাই মিশু তাকে বলে, তুমি আর আমি একই বয়সী, আমাকে ম্যাম না ডাকলেও হবে। এভাবে কেটে যায় একটি বছর। ক্রিসমাস চলে আসে। ক্রিসমাস উপলক্ষে তারা বেকারিটিকে খুব সুন্দর করে সাজায়। পরদিন সকালবেলা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার্স মিশুদের বেকারির সামনে নতুন একটি অ্যাপার্টমেন্টের কাজের জন্য আসে। ওই ওয়ার্কারদের মধ্যে একজন হিউয়ানকে দেখতে পায়। ওয়ার্কারটি ওই বেকারির মধ্যে ঢোকে। ওয়ার্কারকে দেখা মাত্র হিউয়ান তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? ওয়ার্কারটি কিছু খাবার অর্ডার দেয়। আশেপাশের একটি টেবিলে বসে। আমরা তার কথাই বুঝতে পারি হিউন আর এই ওয়ার্কারটি একই সাথে জেলে ছিল। ধীরে ধীরে ওখানে আরও কিছু ওয়ার্কার্স আসে, আর এরা সবাই হিউনের সাথে জেলে ছিল। হিউন ছাড়া ওখানে সবাই একদম আড্ডায় মেতে ওঠে। হিয়ং চুপচাপ দাঁড়িয়েছিল। আড্ডাটা ধীরে ধীরে সহ্যের বাইরে চলে যাচ্ছিল। তখন হিউন এবং সেই মহিলা এসে তাদেরকে টাকা ফিরিয়ে দেয় আর তাদেরকে বের হয়ে যেতে বলে। ছেলেগুলো কিছুটা অপমানিত হয় আর ওখান থেকে বেরিয়ে যায়। তখনই হিয়নচু নামক ওই মহিলার কাছে এসে ধীর গলায় বলে, বেতন থেকে আমাকে কিছু টাকা অগ্রিম দেয়া যায়? মহিলাটি তখন কিছু টাকা বের করে হিউনের হাতে দেয়। টাকাগুলো নেয় আর তাকে বলে, এই ছেলেগুলো হয়তো ম্যানার জানে না, কিন্তু ওরা মানুষ হিসাবে খারাপ না। হিয়ন টাকাগুলো নিয়ে তার বন্ধুদের সাথে চলে যায়। মিশু তখন হিয়নচুকে জিজ্ঞেস করে, ও কি আর ফিরে আসবে? মহিলাটি উত্তর দেয়, হয়তো না, তবে ও অনেক ভালো ছিল। এদিকে হিউন তার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তারা অনেক ড্রিঙ্ক করে। হঠাৎ করে হিউনের অতীতের কথা মনে পড়ে যায়, যে কারণে সে জেলে গিয়েছিল। হিউনের বন্ধুরা মিলে স্কুল মাঠে খেলছিল, কিন্তু খেলার এক পর্যায়ে হিউনের হাত ফসকে তার বন্ধু নিচে পড়ে যায় আর সে সেখানে মারা যায়। সবাই দোষ দিতে থাকে হিয়নের, কিন্তু হিয়নের আসলে কোনো দোষ ছিল না। হিয়ন এই কথাগুলো মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। ওদিকে মিশু বেকারির দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে হিয়নের জন্য অপেক্ষা করছে, কিন্তু হিয়ন ফিরে আসেনি। এভাবে কেটে গিয়েছিল 2টি বছর। মিশুর পড়াশোনা শেষে বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। 1997 সালে সুন্দর একটি সকাল। মিশুর তখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে আর তার কলেজ থেকে 2টো চাকরির অফার তাকে করা হয়েছে। একটি ফুল টাইম চাকরি, যেটা কিনা নিউজ রিডিংয়ের কোম্পানিতে, বেতন অনেক ভালো। আর দ্বিতীয় অফারটি সেই উইহেল নামক আরজের রেডিও শোতে। যে রেডিওর ভালোবাসার সুর প্রথম দিনই মিশু আর হিয়নের প্রথম পরিচয় হয়েছিল। যদিও ওই রেডিওর শোটা মিশুর অনেক পছন্দের ছিল, কিন্তু তারপরও সে ওই ফুল টাইমের চাকরিটা বেছে নেয়, অর্থাৎ নিউজ এডিটিংয়ের কাজটি করে। অন্যদিকে আমরা হিয়নকে দেখতে পাই। সে এখন একটা ইন্টারন্যাশনাল লজিস্টিক্সের কোম্পানিতে চাকরি করে। সে তার দৈনন্দিন কাজগুলি করছিল। অন্যদিকে হিয়নচন এবং সেই মহিলাটির নতুন একটি রেস্টুরেন্ট দিয়েছে। মিশু সেই রেস্টুরেন্টে আসে তাকে চাকরি পাওয়ার সুখবরটা দিতে, কারণ মিশুর আপন বলতে তো ইনিই রয়েছেন। আর মিশুর পড়াশোনার জন্য এই মহিলাটি অনেক কষ্ট করেছেন। রাতের বেলা মিশু তাদের সেই পুরনো বেকারির সামনে এসে দাঁড়ায়। সে বেকারির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা, আমি চাকরি পেয়েছি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার শখের মিস বেকারিও আমি কোনো একদিন আবার চালু করব। তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ মিশু বলে তাকে ডাক দেয়। মিশু ঘুরে তাকায়। মিশু প্রথমে চিনতে পারে না, কিন্তু হঠাৎই সে জোরে বলে ওঠে, হিয়ন, তুমি এখানে কি করছো? সেই দিনের পর আজ প্রথম মিশু আর হিয়নের সাথে দেখা হলো। হিয়ন মিশুকে বলে, আমি একটু ওনাকে পৌঁছে দিয়ে আসি, তুমি প্লিজ এখানে আমার জন্য অপেক্ষা করো। মিশুও অপেক্ষা করতে থাকে আর হিয়ন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। হিয়ন দৌড়ে এসেছে, তাই সে হাঁপাচ্ছিল। মিশু হিয়নকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? হিয়ন বলে, ভালো আছি। মিশু তখন তাকে বলে, হিয়নচো তোমাকে অনেক মিস করে, সে এখন নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে। হিয়ন তখন বলে, আমিও তাকে অনেক মিস করছি, তোমাকেও মিস করেছি।
তখন মিশু বলে তাহলে চলো কাল আমরা হিয়নজোর রেস্টুরেন্টে যাই। তখন হিয়ন কিছুটা চুপ করে থাকে আর সে ধীর গলায় বলে আমি কাল সকালে মিলিটারিতে চলে যাব, আমার সেখানে চাকরি হয়েছে। মিশু বুঝতে পারে হিয়ন এর হাতে খুব বেশি সময় নেই, শুধু এই রাতটা হিয়ন এই শহরে আছে। তারা দুজনে হাঁটছিল আর অনেক গল্প করছিল। কখন যে মিশু তার বাসার সামনে এসেছে তা সে বুঝতে পারেনি। তারা দুজনে দুজনার কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল এই দুজন মানুষের কেউই এখন চাচ্ছে না তাদের বিদায়টা এখনই হোক। মিশু উপরে উঠে যায় আর হিয়নও বাড়ির পথে পা বাড়ায়। ঠিক তখনই মিশু হিয়ানকে ডাক দেয় আর হিয়ানকে তার বাসায় নিয়ে আসে। মিশু পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে আর হিয়ানকে বলে যে বলো তো আমার পাসওয়ার্ড কি? বলে আমি জানি না। মিশু বলে আমি সব কিছুর পাসওয়ার্ড আমার স্কুল আইডি দেই, আর আমার স্কুল আইডি তো তুমি জানো। মিশু আর হিউন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তারা দুজন দীর্ঘায় গল্প করছিল। মিশু হিয়ানকে জিজ্ঞেস করে তুমি ওই দিন আর কেন ফিরে আসোনি? তাকে বলে ওই দিন বন্ধুর সাথে আড্ডা দেওয়ার শেষে বাড়ি ফেরার পথে এক মাতাল লোকের সাথে আমাদের গ্যাঞ্জাম হয়ে যায় আর আমাকে আবারও সেই জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলে বসে তোমাদের কথা অনেক মনে পড়েছে, আর যখন জেল থেকে বের হই লজ্জায় আমি তোমাদের সামনে আর আসিনি। হিয়ান ঘুমিয়ে পড়ে। মিশু তার কম্পিউটার ওপেন করে। সে হিয়ানের জন্য একটি ইমেল অ্যাড্রেস খুলে। পরদিন কাকডাকা ভোরে হিয়ান যখন বেরিয়ে যাচ্ছিল মিশু তখন তাকে তার ইমেল অ্যাড্রেসটি দেয় আর তাকে বলে তুমি সুযোগ পেলেই ইমেল থেকে আমাকে মেল করবে, আমি তোমার ইমেলের অপেক্ষা করব। আমি প্রত্যেকদিন তোমাকে অনেকগুলি ইমেল করব, তুমি যখন সুযোগ পাবে তখন সব ইমেলের উত্তর আমাকে দিবে। ইউনের এবার চলে যাবার সময় হয়ে গিয়েছে। মিশু তাকে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু এই দুজন মানুষ এখনো কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসি। মিশু তার নতুন কাজে যোগ দেয় আর হিউন রওনা হয়ে যায় মিলিটারি ক্যাম্পের দিকে। কিন্তু হিউন যখন সেই কাগজটি খোলে সে দেখতে পায় সেখানে শুধু ইমেল আইডিটি লেখা, কিন্তু কোনো পাসওয়ার্ড লেখা ছিল না। এদিকে মিশুর এতক্ষণে মনে পড়ে গিয়েছে আরে সে তো ইমেলের আইডিটি দিয়েছে, পাসওয়ার্ড তো দেয়নি। মিশু পুরো পাগলের মতো হয়ে যায়। সে কী করবে বুঝে উঠতে পারছে না, কিন্তু তারপরও মিশু হিয়নকে প্রত্যেক দিন মেল লিখেই যেত। কিছু সারা দিন যা যা করতো, হিয়নের প্রতি যা যা প্রশ্ন থাকতো সব কিছুরই সে লিখে জানাতো। সে জানে যে মেইলের কোনো উত্তর আসবে না, তারপরেও সে লিখে যেত। মিশু সেই রেডিও স্টেশনে একটি বার্তা পাঠিয়েছিল যেটা তার আর হিয়নের পছন্দের অনুষ্ঠান ছিল, সেই ভালোবাসার মানুষদের জন্য অনুষ্ঠান। এখানে মিশু লিখেছিল টোফু, ইমেইলের পাসওয়ার্ড হচ্ছে আমার স্কুলের আইডি। মিশুর বিশ্বাস ছিল টোফু অর্থাৎ ইয়ং যেখানেই থাকুক না কেন সে হয়তো রেডিওতে এখনো এই অনুষ্ঠানটি শোনে। এভাবেই কেটে যায় আরও 3টি বছর। সাল 2000। সুন্দর একটি সকাল, আমরা হিয়নকে দেখতে পাই। সেই মিশু বেকারের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সেখানে সে বেকারিটি নেই। এদিকে মিশুর এত বছরের অভ্যাসটা এখনো যায়নি। সে প্রতিদিন মেল চেক করে। আজও সে তার ইমেল অ্যাকাউন্টে ঢুকে, কিন্তু এটা কি দেখছে সে? হিয়ন তাকে মেল করেছে। মিশুর হাত পা কাঁপছে, তার চোখে পানি চলে এসেছে। হিয়ন তাকে মেল লিখেছে তুমি ভাবছো আমি তোমার পাসওয়ার্ড কিভাবে খুঁজে পেয়েছি? তোমাকে আমি খুঁজতে তোমার সেই পুরনো বাসায় গিয়েছিলাম, কিন্তু তুমি শহর ছেড়ে চলে গিয়েছিলে। বাসাটা টুলেট টাঙানো ছিল। আমি তোমার এই বাসাটি ভাড়া নিয়েছি। মালিকের কাছ থেকে যখন তোমার দরজার পাসওয়ার্ড নিচ্ছিলাম তখন আমার পাসওয়ার্ড দেখে মনে পড়ে যায় তুমি তো তোমার সকল পাসওয়ার্ড তোমার স্টুডেন্ট আইডি দাও। আর সাথে সাথেই আমি যে একটি কম্পিউটারের দোকানে ঢুকি আর সেখান থেকে আমি মেইল লগ ইন করার চেষ্টা করি, আর ফাইনালি আমি মেইল লগ ইন করতে পারি। সেখানে তো আমার হাজার হাজার ইমেল ছিল। আমি এত খুশি হয়েছিলাম তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মিশু ইমেল পড়ছিল আর তার দু চোখ দিয়ে পানি টলটল করছিল। এভাবেই শুরু হয় তাদের নতুন করে ইমেইলে কথা বলা। এই দুটো মানুষ আবারও তাদের দুজনকে খুঁজে পায়। হিয়ন মিলিটারি সার্ভিস শেষ করে এসে একটি জিমে চাকরি নিয়েছিল। ইমেইল মিশুকে তার ফোন নাম্বার দেয়, আর মিশু ফোন নাম্বার পাওয়ার সাথে সাথে দৌড়ে এসে সে হিয়নকে কল দেয়। এই দুজন মানুষ কতটা দিন পর তাদের কণ্ঠস্বর শুনছে। তারা দুজন অনেক বেশি খুশি ছিল, কিন্তু মিশুকে তার বস ডাক দেয়। তখন মিশু হিয়ানকে বলে আমি আজ সন্ধে 6:30টায় তোমাকে কল দিব, তুমি আমার ফোনের অপেক্ষা করো। মিশু ফোনটা রেখে দেয়। এদিকে হিয়ন আজ অনেকটা দিন পর মন খুলে হাসছে।
ওইদিকে 6:30টায় মিশু ঠিক ওই হিয়নকে কল দিয়েছিল। হিয়নের ফোনে শুধু রিং বেঁচে যাচ্ছিল, কিন্তু সেই ফোন তোলার কোনো মানুষ ছিল না। আসলে ওই দিন হয়তো জিমের সবাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কারণ ওই জিমের মালিক একটি প্রতারণা করেছিল। হিয়নকে থানা থেকে তার সেই বন্ধুরা ছাড়িয়েছিল। হিয়ন সকল কথাই মিশুকে জানাতে চেয়েছিল, কিন্তু তার আর সাহস হয়নি। সে আবার মিশুকে মেইল করে, আর সেখানে লেখা ছিল, আমি কেন এতদিন তোমার সাথে যোগাযোগ করিনি তার কোনো কারণ জানতে চেও না। তুমি শুধু এইটুকু ভেবো না যে আমি ইচ্ছে করে তোমাকে মেইল দেইনি, কারণ একটি কথা তুমি সবসময় মাথায় রাখবে, তুমি আমার হাসির একমাত্র কারণ। কিন্তু মিশু ওই দিন অনেক কষ্ট পেয়েছিল। সে অনেক দিন অপেক্ষা করেছিল শুধুমাত্র হিয়নের একটি মেইলের জন্য। কিন্তু মিশু তো কিছুই জানে না যে হিয়ান সাথে আসলে কি হয়েছিল। তাই মিশু হিয়ানকে কিছুটা ভুল বোঝে। মিশু অনেকটা অভিমান নিয়ে হিয়নকে লেখে, আমরা দুজনের সাথে আবার ওই দিনই কথা বলবো যেদিন আমাদের কারো জীবনে ভালো কিছু ঘটবে। এর আগ পর্যন্ত আমরা কেউ কাউকে কোনো মেল দিব না। এই শেষ মেলটি লেখার সময় মিশুর প্রচণ্ড কাঁদছিল। আর এভাবেই কেটে যায় আরও 5টি বছর। 2005 সালের সুন্দর একটি সকালবেলা রেডিওতে ওই প্রোগ্রামটি চলছিল। মিশু তার অফিসের বস সেই প্রোগ্রামটি শুনছিল। মিশুর অফিসের নতুন বস মিশুকে অনেক পছন্দ করে। ওই দিন মিশুদের অফিসের উপরতলায় নতুন একটি ফিল্ম মেকিং কোম্পানি এসেছে। তারা মালামাল উঠাচ্ছিল। ওই দিন সন্ধ্যাবেলা মিশুর বস মিশুকে একটি সারপ্রাইজ দেয়। মিশুর একটি নতুন বই প্রকাশ করে। মিশু তো অনেক খুশি হয়ে যায়। আর মিশুর বস মিশুকে সবসময় এভাবে ইমপ্রেস করার জন্য চেষ্টা করে। পরদিন সকালবেলা মিশু তার অফিসে কাজ করছিল, কিন্তু হঠাৎই চোখ তার দরজার দিকে যায়। দরজার ওই পাশের ছেলেটি দাঁড়িয়ে আছে। এটা এটা হিয়ন ছিল। উপরের তলে সে নতুন অফিসে এসেছে। হিয়ন এখন ওখানেই চাকরি করে। কতটা বছর পর এই দুজন মানুষ আবার দেখা হলো। হিয়ন মিশুকে তার বাসায় যাওয়ার জন্য অনুরোধ করে। তারা দুজনে মিলে হিয়নের বাসায় চলে আসে, যে এটা কিনা আগে মিশুর বাসা ছিল। এ বাসায় সব কিছু মিশুর পরিচিত ছিল, আর এখানেই মানুষ দুটোর শেষ দেখা হয়েছিল। আজ অনেকগুলো বছর পর আবার সেই একই জায়গায় একই সময় তারা দুজন আগের মতো করেই সময় কাটায়। তারা অনেক মজা করতে থাকে। পরদিন মিশু তাদের অফিস থেকে 3 দিনের ছুটি নেয়। তারা দুজন সময়গুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন সত্যিকারের লাভ বার্ড। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখনো কেউ কাউকে বলতে পারেনি যে ভালোবাসি। পরদিন তারা দুজনে মিলে সেই হিয়নচো নামক সেই মহিলার রেস্টুরেন্টে যায়। হিয়নচো অনেকদিন পর হিয়নকে দেখে একদম অবাক হয়ে যায়। সে তো একদমই চিনতে পারছিল না। এরপরে সেই 3 জন মানুষ একটি সুন্দর সময় কাটায়, ঠিক সেই মিশু বেকারির মতো করে। মানুষের জীবনের সময়গুলো কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? যাই হোক, একদিন মিশুর মেইলে তার বান্ধবীর একটি মেইল আসে। তাদের একজন পার ডে ভিডিও এডিটরের দরকার। মিশুর সাথে সাথে উত্তর দেয় তার কাছে খুব ভালো একজন ভিডিও এডিটর আছে, কারণ হিয়ন এখন ভিডিও এডিটরে কাজ করে। মিশু হিয়নের জন্য নতুন একটা চাকরি ঠিক করে। মিশু আর হিয়ন দুজনই অনেক খুশি ছিল এই বিষয়টা নিয়ে। তারা সারাদিন অনেক ঘোরাঘুরি করে, গল্প করে। দিন শেষে তারা যখন বাসায় ফিরে আসে, তখন মিশু হিয়ানকে প্রথমবারের মতো বলে, বিয়ে করবে আমাকে? হিয়ান তো একদম চুপ হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না। পরদিন সকালবেলা আমরা মিশুর বসকে দেখি মিশুদের সেই পুরনো বেকারির সামনে। মূলত মিশুকে ইমপ্রেস করার জন্য সে এই জায়গাটিকে আবার মিশু বেকারি বানাতে চায়। আর সেই কথাগুলো বস মিশুকে জানায়। অন্যদিকে হিউনের ফোনে আজ অনেকদিন পর তার এক বন্ধুর কল এসেছে। সে হিউনকে বলে, আজ 10 বছর পূর্ণ হলো আমাদের সেই বন্ধুর আজ মৃত্যুর দিন, যাকে খুনের দায়ে আমরা এতটা বছর জেল খাটলাম। আর আমাদের বন্ধুকে ভুলে যেতে পারি না। প্রতি বছরের মতো আজও আমাদের কিছু করতে হবে। সেই জেলে থাকা সব বন্ধুরা মিলে তাদের সেই বন্ধুর বাসার উদ্দেশ্যে একটি মাইক্রো নিয়ে যাওয়া হয়। তারা প্রতি বছরই এখানে আসে। সারা বছর তারা চাকরি করে কিছু টাকা জমায়, আর সেই টাকাগুলো এক করে তারা তো বন্ধুর মায়ের জন্য রেখে যায়। আজ হিয়নের সাথে মৃত বন্ধুর মায়ের দেখা হয়। হিয়ন তার কাছে ক্ষমা চায়, কিন্তু হিয়নের বন্ধুর মা প্রচণ্ড রেগে যায়। সে হিয়নকে বলে, তোদেরকে জেলের বাইরে দেখলে আমার শরীর জ্বলে যায়। তোদেরকে কেন মৃত্যুদণ্ড দিল না? আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে সে চাকরি করে আমার হাতে টাকা দিত। তোদের এই ভিক্ষার টাকা আমার লাগবে না।
হিয়ন তাকে বলে ওটা দুর্ঘটনা ছিল, আপনি আমাকে মাফ করে দেন। মহিলাটি বলে তোরা মারা যাওয়ার পরে তোদের বন্ধুর কাছে মাপ চেয়ে নিস, আমি মাপ করার কেউ না। এটা বলে মহিলাটি দরজা আটকিয়ে দেয়। ভারাক্রান্ত মন নিয়ে হিয়ন শহরে ফিরে আসে, কিন্তু সে তার মোবাইলটা নিতে ভুলে যায়। মোবাইলটা গাড়ির মধ্যেই থেকে যায়। এদিকে মিশু বারবার ইয়াংকে কল দিয়েছিল, তখন হিয়নের ফ্রেন্ড মোবাইলটি রিসিভ করে আর মিশু সেই মোবাইলটি নেয়ার জন্য যায়। আর মোবাইলটি নেয়ার সময় মিশু জানতে পারে হিয়ন আসলে কোথায় গিয়েছিল আর কেন গিয়েছিল। বাসায় ফিরে মিশু হিয়ানকে কিছুই বুঝতে দেয় না। পরদিন মিশু হিয়ানের বন্ধুর সাথে সেই মহিলার বাড়িতে যায় আর ফিরে এসে রাতের বেলা দুজন খেতে বসে। খাবারের এক পর্যায়ে মিশু হিয়নকে বলে, তোমাকে আর ওই মহিলার বাড়িতে যেতে হবে না, আমি তাকে অনেকগুলো টাকা দিয়ে এসেছি আর তাকে বুঝিয়ে এসেছি। হিয়ন অনেকটা রাগ নিয়ে জিজ্ঞেস করে, তোমাকে এই কথাগুলো কে বলেছে? মিশু ভয়ে ভয়ে বলে, তোমার বন্ধু। রাগে হিয়নের হাত পা কাঁপছিল। হিয়ন উঠে দাঁড়ায়, সে ওই বাসা থেকে বের হয়ে যেতে চাচ্ছে। মিশু তাকে বাধা দেয়, বলে তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। ইয়ং তাকে বলে, আমি কিভাবে থাকবো বলো? আমি শুধু সবসময় প্রার্থনা করতাম আমি পৃথিবীর অন্তত একটা মানুষের কাছে খুনি হিসেবে পরিচিত না, একটা মানুষ অন্তত আমাকে নিষ্পাপ বলে চেনে। কিন্তু তুমি সেই অধিকারটা কেড়ে নিয়েছো, তুমি জেনে গিয়েছো আমার অতীত। মিশু হিয়ানকে বোঝাতে থাকে, আমি শুধু তোমার কষ্টটাকে ভাগাভাগি করতে চাচ্ছিলাম। হিউন বলে, আমার এই কষ্ট আমি অনেক ভাগাভাগি করেছি, শুধু তোমাকে চেয়েছিলাম যাকে নিয়ে আমি আমার অতীতটাকে ভুলে থাকবো। মিশু বলে, তুমি কি আমার জীবন থেকে আবার হারিয়ে যাবে? হিয়ং বলে, আমি আর কখনোই ফিরবো না, আর তুমিও এই বাসা থেকে চলে যেও। এটা বলে হিয়ন বাসা থেকে বের হয়ে যায়। সে তার সেই বন্ধুর কাছে আসে যে সবকিছু মিশুকে জানিয়েছে। হিয়ন তার বন্ধুকে জিজ্ঞেস করে, তুই কেন বলতে গেলি ওকে সবকিছু? হিয়নের বন্ধু বলে হিয়নকে, আমরা সবাই একসাথে জেল খেটেছি, কষ্ট করেছি, কিন্তু এখন শুধুমাত্র তুই অতীতকে ভুলে যেতে পারছিস, ভালো আছিস, তুই একটা স্বার্থপর, তাই তোর গার্লফ্রেন্ডকে সবকিছু বলে দিয়েছে। এটা শুনে হিয়ন খুব রেগে যায়। দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়। ওখান থেকে হিয়ন হিনচুন নামক সেই মহিলা রেস্টুরেন্টে আসে আর তাকে সবকিছু খুলে বলে। হিনচু তখন হিয়নকে অনেক বুঝায় হিয়ন মিশুর লাইফ থেকে বারবার হারিয়ে গিয়েছে, সেই অপেক্ষার দিনগুলো মিশু কিভাবে কাটিয়েছে তা হিনচু মহিলাটি হিয়নকে বলে। হিয়ন তার ভুল বুঝতে পারে, তাই সে সাথে সাথেই বাসায় ফিরে আসে মিশুর কাছে। কিন্তু বাসায় ফিরে সে দেখতে পায় মিশু কোথাও নেই। সেই হিয়নের কথা অনুযায়ী বাসা ছেড়ে চলে গিয়েছে। পরদিন সকালে হিয়ন মিশুর অফিসে যায়। সেই অফিস ছিল একদম ফাঁকা, কারণ এই অফিসে আজ বদল হয়ে গিয়েছে। হিয়ন তখন হঠাৎ করে মিশুর বসের গাড়ি দেখতে পায়। হিয়ন তার গাড়ি থামায় আর তাকে জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন মিশু এখন কোথায় আছে? মিশুর বস তাকে জানায়, আমি বলতে পারলেও তোমাকে বলবো না, কারণ মিশুর ডিজার্ভ বেটার, তোমার মতো ছেলে মিশুর যোগ্য নয়। এটা বলে মিশুর বস গাড়ির সামনের দিকে বাড়ায়। তখন হিয়ন ওই গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কারণ তার এখনই মিশুর সাথে দেখা করতে হবে। এদিকে মিশু তার বসের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে গাড়ি চলে আসে। মিশু রেস্টুরেন্ট থেকে বের হয়ে মিশুর গাড়িতে উঠতেই যাচ্ছিল, তখন দূর থেকে কেউ মিশুকে তার নাম ধরে ডাকে। মিশু দেখতে পায় এটা হিয়ন। মিশু তার দিকে তাকায়, কিন্তু পরক্ষণই সে ইগনোর করে চলে যায়। সে তার বসের গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। হিয়ন তখনই পেছনে ছুটতে থাকে, কিন্তু গাড়ির সাথে কি আর সে দৌড়ে পারে? এদিকে মিশু গাড়ির মধ্যে কাঁদছিল। তখন তার বস তাকে জিজ্ঞেস করে, আমি কি গাড়ি থামাবো? মিশু মাথা নিচু করে বলে হ্যাঁ। মিশুর বস গাড়ি থামায়। মিশু গাড়ি থেকে নামে। হিয়ন দৌড়াতে দৌড়াতে সেখানে চলে এসেছিল। মিশুকে দেখে হিয়নের চোখে পানি চলে আসে। সে আরো জোরে দৌড় দেয় আর দৌড়ে এসে মিশুকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে ভালোবাসি। কিন্তু মিশু আজ কেমন জানি প্রিয় নির্বাক। মিশু অনেক কাঁদছিল, কিন্তু সেই স্থির হয়ে দাঁড়িয়েছিল। মিশু কাঁদো কাঁদো গলায় হিয়নকে বলে, তুমি প্লিজ আমার পেছনে এসো না, তোমার অনেক কষ্ট হবে, তুমি ফিরে যাও। মিশু এবার গাড়ির দিকে পা বাড়ায়। সে অনেক কাঁদছিল। অন্যদিকে হিয়নের পা সামনে আগাচ্ছে না, সে ওখানেই দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড কাঁদছে। গাড়ি চলে যায়। হিয়ন ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর তার দু চোখ বেয়ে শুধু পানি পড়তে থাকে। যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ইগনোর করা উচিত না। হিয়ন আজ এই কথাটি খুব ভালোভাবেই বুঝতে পারছে।
দৃশ্য পরিবর্তন হয়। মিশু চুপচাপ বসেছিল, সে একদম মনমরা হয়ে গিয়েছে। পরদিন সেই রেডিও স্টেশনে ভিডিও করার জন্য আসে হিয়ন। এটা ছিল সেই ভালোবাসার মানুষদের জন্য প্রোগ্রাম, যেটা মিশু আর হিয়ন অনেক পছন্দ করত, আর যেটা এখনও তারা প্রতিদিন শোনে। সে আর যে হিয়নের কাছে জিজ্ঞেস করে, তোমার কি কোনো ভালোবাসার মানুষ আছে যাকে তুমি বলতে চাও? অন্যদিকে মিশু তখন অফিসে বসে প্রোগ্রামটি কানে হেডফোন দিয়ে শুনছিল। আর তখনই সেই আরজি ওই প্রোগ্রামের মধ্যে বলে ওঠে, আমার সামনে এমন একটি ছেলে দাঁড়িয়ে আছে যে মিশু নামক একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মিশু তাকে ভুল বুঝে তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। আর যে বলে, আমরা সবাই দোয়া করি মিশু যেন আবার সেই ছেলেটির জীবনে ফিরে আসে। মিশু আর এবার নিজেকে ধরে রাখতে পারে না। মিশু অফিস থেকে বের হয়। মিশু শহরের রাস্তা ধরে পাগলের মতো দৌড়াচ্ছিল। সে অনেকটা পথ পাড়ি দিয়ে ফাইনালি সে রেডিও স্টেশনের সামনে এসে দাঁড়ায়। ভেতরে হিয়ন সবকিছু নিয়ে খোঁজাচ্ছিল। আর হঠাৎ করে হিয়নের চোখ যায় বাইরের দিকে। মিশু দাঁড়িয়ে আছে। এই মুহূর্তটা দেখে সত্যি মনে হচ্ছিল, সত্যিই ভালোবাসা সুন্দর, ভালোবাসার মানুষ সুন্দর। যে আপনার, সে শুধু আপনারই। ভালোবাসার আরেক নাম অপেক্ষা। আমার কাছে মনে হয় কাউকে সহজে পাওয়ার থেকে এই অপেক্ষার ভালোবাসাটাই বেশি সুন্দর। আপনার জীবনে যদি আপনার সেই ভালোবাসার মানুষটা এখনও না এসে থাকে, আপনি অপেক্ষা করে যান, সে অবশ্যই আসবে। আর আপনার জীবন থেকে যদি কেউ হারিয়ে যেতে থাকে, তাহলে মনে করে নিন সে কখনই আপনার ছিল না, আপনার যোগ্য ছিল না। তো এই ভালোবাসার গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণতা পাক আপনার ভালোবাসার গল্পটি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।